কখনো ইনজেকশন দিয়ে মৃত্যু নিশ্চিত করা, এরপর অত্যন্ত নির্মমভাবে পেট ছিঁড়ে ফেলা, আর সবশেষে সেই কাটা পেটে সিমেন্ট, ইট ও পাথর ভরে বস্তাবন্দি করে রাতের আধারে নদীর অতল গভীরে ছুঁড়ে ফেলা। যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই, কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো, তারপরে পেট চিরে ফেলতো, এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া। কোনো সিনেমার কল্পিত দৃশ্য নয়, স্বাধীন বাংলাদেশের মাটিতেই ঘটেছিল এমন রোমহর্ষক, পৈশাচিক আর গায়ে কাঁটা দেয়া এক হত্যাকাণ্ড। কিন্তু কে এই হতভাগ্য মানুষ? কেন তার প্রতি এমন অমানবিক আক্রোশ? কি এমন অপরাধ ছিল তার, যার জন্য রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেয়া হলো? এই হতভাগ্য মানুষটি আর কেউ নন, তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির এক সময়ের অত্যন্ত দাপুটে নেতা, সিলেটের অবিসংবাদিত কণ্ঠস্বর এবং অকুতোভয় দেশপ্রেমিক ইলিয়াস আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পুরো জাতি যে উত্তরের অপেক্ষায় ছিল, আজ সেই গুমট রহস্যের জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে এমন সব গা শিউরে ওঠা তথ্য যা জানলে আপনিও চমকে উঠবেন। তার অপরাধ কি ছিল জানেন? তার একমাত্র অপরাধ ছিল তিনি দেশের স্বার্থ বিকিয়ে দিতে চাননি। ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে তিনি ছিলেন এক মজবুত প্রাচীর। ভারতের টিপাই মুখ বাঁধ নির্মাণ এবং বাংলাদেশের বুক চিরে ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি দেওয়ার চরম বিরোধিতা করেছিলেন তিনি রাজপথে প্রকাশ্যে হুঙ্কার দিয়ে বলেছিলেন, ভারত যদি বাংলাদেশের উপর দিয়ে করিডোর পায় তাহলে বাংলাদেশের আর কোনো নিজস্ব অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ পরিণত হবে ভারতের একটি অঙ্গরাজ্যে। আর এই একটি স্পষ্টবাদী দেশপ্রেমিক অবস্থানে কাল হয়ে দাঁড়ালো ইলিয়াস আলীর জন্য। তার এই সাহসী অবস্থান কাঁপন ধরিয়ে দেয় দিল্লির মসনদে। ভারতের স্বার্থে সরাসরি আঘাত লাগায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে দিল্লি থেকে প্রবল চাপ আসতে থাকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। আর ক্ষমতার চেয়ার বাঁচাতে দিল্লির দালালি করতে শেখ হাসিনাও মাথা নত করলেন নির্দ্বিধায়। দেশের একজন জনপ্রিয় ও প্রথম সারির নেতাকে ভারতের ইশারায় সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান বা নীল নকশা চূড়ান্ত হলো খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। স্বৈরাচারী শেখ হাসিনা এই গুম আর হত্যার মিশন বাস্তবায়নের দায়িত্ব তুলে দেন তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালকের হাতে। এই পুরো প্রক্রিয়ায় রেকি করা এবং সরাসরি মাঠে বাস্তবায়নের দায়িত্ব ছিল র্যাব 1-এর। আর তাদের সার্বিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে ডিজিএফআই এর কিছু নির্দিষ্ট কর্মকর্তা। তবে এই পুরো নীল নকশার মূল কারিগর এবং ইলিয়াস আলীর গুম মিশনের প্রধান ছিলেন আয়নাঘরের অন্যতম রূপকার তৎকালীন র্যাবের প্রভাবশালী কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। শেখ হাসিনার সাথে একাধিকবার সরাসরি সলা পরামর্শ করে জিয়াউল আহসান এই নিখুঁত ছক কষেন, যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। ইলিয়াস আলীকে গুম করার পর র্যাব সদর দপ্তরে বা গোপন টর্চার সেলে তার উপর ঠিক কী অমানসিক নির্যাতন চালানো হয়েছিল আর কিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়, সেই রোমহর্ষক বিস্তারিত তথ্যে আমরা আসছি। তবে তার আগে দেশের এমন সব চাঞ্চল্যকর বিশ্লেষণ ও লুকায়িত সত্য সবার আগে জানতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরে আসি মূল ঘটনায়। দিনটি ছিল 2012 সালের 17 এপ্রিল। ইলিয়াস আলী সেদিন বনানীর তৎকালীন শেরাটন হোটেলে দলীয় নেতাকর্মীদের সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। রাত 11টার দিকে মিটিং শেষ করে তিনি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি খোনাক্ষরেও জানতেন না জিয়াউল আহসানের স্পেশাল গুম স্কোয়াডের সদস্যরা ছায়ার মতো তাকে প্রতিটি কদমে অনুসরণ করছে। বনানীর 2 নম্বর সড়কে পৌঁছাতেই তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে থামানো হয়। এরপর মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে ঘিরে ফেলে ঘাতকের দল। গাড়ির চালক আনসার আলী সহ ইলিয়াস আলীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারের পতনের পর গ্রেফতার হওয়া সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। দফায় দফায় রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি যে তথ্য দিয়েছেন তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। শেখ মামুন খালেদের দেয়া তথ্য মতেই জানা যাচ্ছে, বনানী থেকে অপহরণের পর ইলিয়াস আলীকে সরাসরি নিয়ে যাওয়া হয় র্যাব 1-এর সদর দপ্তরে বা তাদের নিয়ন্ত্রিত বিশেষ সেলে। সেখানে তাকে আটকে রেখে চালানো হয় পাশবিক নির্যাতন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ভয়ভীতি দেখানো হয়, কিন্তু তিনি মাথা নত করেননি। এরপর 17 থেকে 20 এপ্রিলের মাঝামাঝি কোনো এক রাতে আসে সেই চূড়ান্ত নির্দেশ। শেখ হাসিনার সরাসরি সবুজ সংকেত পেয়ে জিয়াউল আহসানের নির্দেশে ইলিয়াস আলীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। হত্যার ধরনটি ছিল বিকৃত মস্তিষ্কের পরিচায়ক। তাকে প্রথমে ইনজেকশন পুশ করে মৃত্যু নিশ্চিত করা হয়।
এরপর প্রমাণ লোপাটের জন্য তার পেট চিরে ফেলা হয়, কারণ পানিতে লাশ ফেলে দিলে তা ফুলে ভেসে ওঠার সম্ভাবনা থাকে। সেই ঝুঁকি এড়াতে ঘাতকরা তার কাটা পেটের ভেতর সিমেন্ট, ইট এবং পাথর ভরে দেয়। এরপর তাকে বস্তাবন্দি করে রাতের অন্ধকারে ধলেশ্বরী নদীতে ডুবিয়ে দেওয়া হয়। চিরতরে সলিল সমাধি হয় একজন দেশপ্রেমিকের। তবে ওই রাতে তার গাড়ির চালক আনসার আলীর ভাগ্যে কি ঘটেছিল, তাকেও কি একইভাবে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও পুরোপুরি বিস্তারিত জানা যায়নি। এই নির্মম হত্যাকাণ্ডের পর সবচেয়ে বড় প্রতারণা আর মায়াকান্না নাটকটি মঞ্চস্থ করেন শেখ হাসিনা নিজেই। ইলিয়াস আলী গুম হওয়ার কয়েকদিন পর 21শে এপ্রিল স্বামীর সন্ধানে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদের লুনা, যিনি এখন বর্তমানে সংসদ সদস্য, তিনি তার সন্তানদের নিয়ে শেখ হাসিনার কার্যালয়ে দেখা করতে যান। শেখ হাসিনা তখন ইলিয়াস আলীর ছোট মেয়েকে জড়িয়ে ধরে মায়া কান্না কাঁদেন। তিনি অত্যন্ত দরদ দেখিয়ে তাকে খুঁজে বের করে দেওয়ার আশ্বাস দেন। অথচ গোয়েন্দাদের তথ্য বলছে এই শেখ হাসিনাই মাত্র কয়েকদিন আগে জিয়াউল আহসানকে ফোন করে ইলিয়াস আলীকে চূড়ান্তভাবে গুম বা হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে এত বড় নিখুঁত অভিনয় করতে পারেন তা ভাবলেও শিউরে উঠতে হয়। দীর্ঘ 14টি বছর ইলিয়াস আলীর পরিবার, তার অগণিত কর্মী সমর্থক এবং দেশের সাধারণ মানুষ একটি উত্তরের অপেক্ষায় ছিল। ইলিয়াস আলী কি বেঁচে আছেন, নাকি তাকে মেরে ফেলা হয়েছে? রাজনৈতিক অঙ্গনে একটি পক্ষ সবসময় বলতো তাকে অনেক আগেই মেরে ফেলা হয়েছে। আবার আরেকটি পক্ষের, বিশেষ করে তার পরিবারের ক্ষীণ আশা ছিল হয়তো কোনো এক গোপন কারাগারে তিনি বন্দী আছেন, হয়তো কোনো একদিন তিনি ফিরে আসবেন। কিন্তু 5 আগস্টের পর যখন কুখ্যাত আয়নাঘর থেকে একে একে বন্দীরা দীর্ঘ বছর পর আলোতে বেরিয়ে আসতে শুরু করলেন, তখন সবার চোখ ছিল টিভির পর্দায়। কিন্তু ইলিয়াস আলী ফিরলেন না। তখনই মূলত সবার শেষ আশা নিভে যেতে থাকে। আর এখন গ্রেফতার হওয়া শীর্ষ সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের জবানবন্দিতে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। সব পরিষ্কার হয়ে গেছে, ইলিয়াস আলী আর কোনোদিন ফিরবেন না। দেশের স্বার্থ রক্ষায় ভারতের পানি আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে নিজের মূল্যবান জীবন দিতে হয়েছে। কিন্তু আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, যে দলের জন্য, যে দেশের মানুষের অধিকারের জন্য তিনি জীবন দিলেন, আজকে সেই বিএনপি নামের দলটি অনেক নেতা ভারতের সাথে আপোষ করার চেষ্টা করছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অনেকের সুর নরম। তাহলে ইলিয়াস আলীর মতো একজন আপোষহীন লড়াকু নেতার আত্মত্যাগের কি তবে কোনো মূল্য রইল না? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইলিয়াস আলীর এই নিঃস্বার্থ বলিদান আপনারা কিভাবে দেখছেন? তিনি কি দেশের রাজনীতির এক ট্র্যাজিক হিরো হয়েই থাকবেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের এই লুকায়িত ইতিহাস যেন সবাই জানতে পারে, সেজন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এমন সব অজানা গল্প, নিখুঁত বিশ্লেষণ ও সত্য খবরের জন্য গল্প নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।